ঢাকা কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্রদের আজকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই সাবজেক্টের প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা এর পণ্য ডিজাইন প্রোডাক্ট ডিজাইন এই চ্যাপ্টারের ক্লাসে স্বাগত। আমরা আজকে প্রোডাক্ট ডিজাইন অথবা পণ্য ডিজাইন এই চ্যাপ্টারের 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমত, এক, পণ্য ডিজাইন কি? অর্থাৎ এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রোডাক্ট ডিজাইন বা পণ্য ডিজাইন। এই চ্যাপ্টার এই কি বা সংজ্ঞা ধারণা এটা জানবো। 2 নম্বরে, পণ্য ডিজাইনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা এটা জানবো। 3 নম্বরে, পণ্য ডিজাইনের পর্যায় বা ধাপ সমূহ। এই 3টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এখন তোমরা খেয়াল করো, প্রোডাক্ট ডিজাইন বা পণ্য ডিজাইন, ডিজাইন কথাটা শুনলেই তোমরা সচরাচর এটার সাথে খুবই পরিচিত। তুমি খেয়াল করো, তুমি তোমার টি শার্টের ডিজাইন, তোমার শার্টের ডিজাইন, তোমার পাঞ্জাবির ডিজাইন, তোমার মোবাইলের ডিজাইন, তোমার বাবার গাড়ির ডিজাইন, তোমার কলমের ডিজাইন, দেখো আমরা ডিজাইন কথাটার সাথে খুবই পরিচিত। আমরা রাস্তা বেরোলেই নানান ডিজাইনের গাড়ি দেখতে পাই, নানা ডিজাইনের বিভিন্ন, ধরো খাদ্য সামগ্রীর কথা বলি, ধরো বিস্কিটের কথাই বলি, দেখো কত রকমের, কত কালারের, কত আকারের বিস্কিট পাওয়া যায়, কেক পাওয়া যায়, জামা পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, কলম পাওয়া যায়। তার মানে দেখো এক একটা এক এক রকম। ডিজাইনটা যদি বলে যে স্যার ডিজাইনটা কি, ডিজাইন হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা পণ্যের নকশাকরণ। অর্থাৎ তুমি খেয়াল করো, এই যে মার্কারটি, এটি দেখো একটা কালার, এটা একটা ডিজাইন, এটা একটা সাইজ আছে, বা এটার এই যে দেখো ইয়েটা এরকম, এটা একটা নকশা বা আকার বা আকৃতি। ডিজাইন হচ্ছে নকশা, আকার, আকৃতি, রূপ, স্টাইল, রং, একে ডিজাইন বলা হয়। এখন দেখো তোমরা, যে আমি বলেছি যে তুমি দেখো, তুমি যদি ক্রিকেটের কথা বলো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে কাপটা হয়, দেখো 99 সালের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সাথে যে কাপটা নিয়ে উদযাপন করা হয়, সেটার সাথে বাংলাদেশ আর ইন্ডিয়ার যদি একটা ম্যাচ হয়, সেই কাপে দেখা যায় কি ডিজাইনের বা আকৃতির মিল পাওয়া যায়, কিন্তু কাপ কিন্তু একই। জেতার পরে ওই কাপটা দেওয়া হয়, এবং ফুটবলের সাথে ক্রিকেটে দেখো এই যে কাপটা দেওয়া হয়, তার একটা ডিজাইন বা মূলত একটা কাপ, এটাও কাপ, ফুটবলেরটাও কিন্তু কাপ দেওয়া হয়, আর ক্রিকেটেরটাও কাপ দেওয়া হয়, কিন্তু দেখো ডিজাইনগত কারণে এক এক বছর এক এক রকম হয়। আবার ধরো ক্রিকেট খেলতে যাবে, এই যে দেখো এখনই ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ হচ্ছে, ভারতের যে জার্সিটা, এটা ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। আগে যেটা ছিল তার রং চেঞ্জ করা হয়েছে, তার সাইজ চেঞ্জ করা হয়েছে, তার স্টাইল চেঞ্জ করা হয়েছে। তারপরে ডিজাইন হচ্ছে একটি পণ্যের নকশাকরণ, আকার, আকৃতি, রং প্রভৃতিকে ডিজাইন বলা হয়। এখন এই ডিজাইন কেন করা হয়, এটা একটা কথা থেকেই যায় যে সকল পণ্য যদি একই রকম হতো তাহলে হতো না, না হয় না। কারণ মানুষের অথবা ক্রেতা বা বক্তা বা গ্রাহকের এক একজনের পছন্দ, রুচি, মান, ধ্যান ধারণা এক এক রকম। এই জন্যে দেখবা, তোমরা যদি রাস্তায় বের হও, কেউ লাল রঙের গাড়ি পছন্দ করে, কিন্তু লাল রঙের সকল আকৃতির, আকার, আয়তনের গাড়ি পছন্দ করে না। আবার কেউ কালো রঙের গাড়ি পছন্দ করে, কেউ আবার যে তোমার সাদা রঙের গাড়ি পছন্দ করে। এই জন্যে ক্রেতা বা বক্তার পছন্দ অনুযায়ী, রুচি অনুযায়ী নকশাকরণ, মান নির্ধারণ, রংকরণ ইত্যাদি কার্যকলাপের সমষ্টিকে পণ্য ডিজাইন বলা হয়। এখন এই পণ্য ডিজাইনের মধ্যে খেয়াল করো, প্রোডাক্ট কোয়ালিটিও থাকতে পারে, আবার তার বাহ্যিক রূপও থাকতে পারে। এখন ধরো
তোমরা প্রায় যখন একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে টুথপেস্ট প্রয়োজন হয়, দেখবে এক একটা টুথপেস্টের কালার এক এক রকম। পেপসিডের যে টুথপেস্টটা দেখো, হয়তো দেখা গেল যে কি সাদা টাইপের, হ্যাঁ। আর ক্লোজ আপের যদি টুথপেস্ট দেখো, তার কালার হয় লাল হয় অথবা গ্রিন হয়। দেখো প্রোডাক্টের কালার ভিন্ন, এটা একটা জিনিস হতে পারে। এর বাহ্যিক আরেকটা দিক আছে, প্রোডাক্টের বাহ্যিক দিক কি, এটা মোড়ক থাকে। মোড়ক যেটা থেকে থাকে বাহ্যিক, তারও এক একটা এক এক রকমের সাইজ বা এক একটা এক এক রকমের কালার, এক এক রকমের ডিজাইন, এক এক রকমের নকশা। এর উপর ডিপেন্ড করে এক একজন, কেউ আছে প্রোডাক্টের রং পছন্দ করে, প্রোডাক্টের কোয়ালিটি পছন্দ করে, কেউ আছে আবার বাহ্যিক যে মোড়কটা ডিজাইনটাও পছন্দ করে, অনেক সময় ক্রয় করে থাকে। এই যে বললাম তোমাকে গাড়ির কথা, গাড়ির রঙের উপর ডিপেন্ড করে একজন গ্রাহক আছে সে লাল রঙের গাড়ি কিনবে না, আরেকজন আছে সে কালো রঙের গাড়ি কিনবে না। এই জন্য গ্রাহকের বা ভোক্তার রুচি পছন্দ অনুযায়ী পণ্যের নকশাকরণ, রংকরণ, মোড়কীকরণকে পণ্য ডিজাইন বলা হয়ে থাকে। আমি আশা করছি তোমাদেরকে কথাটা ক্লিয়ার করতে পেরেছি। পণ্য ডিজাইন হলো পণ্যের নকশাকরণ, অর্থাৎ এটি কেমন হবে। রাস্তায় বের হলে তোমরা গাড়ি দেখো, এক একটা প্রাইভেট কার ঠিক আছে, তবে এক একটার এক এক ধরন, এক এক সাইজ, এক এক আকার আকৃতি। এটা কেন হয়েছে? কারণ ক্রেতা বা ভোক্তার রুচি, অভিরুচি, পছন্দ অনুযায়ী এইভাবে তৈরি করা হয়েছে গাড়ি কোম্পানিগুলো। আবার দেখো কোম্পানি ভ্যারি করে, এক কোম্পানি এক ডিজাইনের এক রঙের গাড়ি তৈরি করে, অন্য কোম্পানি অন্য ডিজাইন বা অন্য রঙের গাড়ি তৈরি করে। এর কারণ হচ্ছে এক এক গ্রাহকের, এক এক ক্রেতার, এক এক ভোক্তার পছন্দ এক এক রকম। এই জন্যে ক্রেতা বা ভোক্তার রুচি অনুযায়ী পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, কালার, নকশা ইত্যাদি করণকে পণ্য ডিজাইন বলা হয়ে থাকে। তারা আমাদের প্রথম নম্বর কোশ্চেন ছিল কি, পণ্য ডিজাইন কি। এখন যদি এটা যদি জ্ঞানমূলক কোশ্চেন 1 নম্বরের জন্য আসে, পণ্য ডিজাইন কি, তখন তোমাকে জ্ঞানমূলক একদম মুখস্থ বলতে হবে যে পণ্য ডিজাইন হচ্ছে এমন কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি যা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক ক্রেতা ভোক্তার রুচি পছন্দ অনুযায়ী পণ্যের আকার, আকৃতি, নকশাকরণ, রংকরণ, মোড়কীকরণ ইত্যাদি কার্যগুলির সমষ্টিকে পণ্য ডিজাইন বলা হয়ে থাকে। এটা হচ্ছে পণ্য ডিজাইনের সংজ্ঞা। এবার আসো আমরা অনেক সময় অনুধাবনমূলক যে খ নাম্বার, সেখানে একটা কোশ্চেন পেয়ে থাকি, পণ্য ডিজাইন কেন প্রয়োজন। তোমাকে 2 নম্বর ব্যাখ্যা করতে বলবে, অথবা পণ্য ডিজাইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রথমটা কিন্তু ছিল জ্ঞানমূলক কোশ্চেন, পণ্য ডিজাইন কি, হোয়াট ইজ প্রোডাক্ট ডিজাইন। তখন যদি এই টাইপের জ্ঞানমূলক কোশ্চেন হয়, তোমাকে সেটা জ্ঞানমূলক বা মুখস্থ যে এই কে পণ্য ডিজাইন বলা হয়ে থাকে। এখন যদি দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে পণ্য ডিজাইনের গুরুত্ব বা এটা কেন করা প্রয়োজন, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে। তো আমরা আসো আজকে পণ্য ডিজাইনের গুরুত্ব। একটা জিনিস কি, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের 2টা মূল উদ্দেশ্য থেকে থাকে, 2টা মূল উদ্দেশ্য। একটা হচ্ছে মুনাফা অর্জন, কারণ মুনাফা অর্জন ব্যতীত কোনো কাজকে, ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবসা বলা যায় না। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়ে থাকে। তাহলে পণ্য ডিজাইনের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে মুনাফা বৃদ্ধি করা। বর্তমানে প্রতিষ্ঠানটি হয়তো মুনাফা অর্জন করছে, কিন্তু পণ্যের নতুন আকৃতি প্রদান, নতুন পণ্য উৎপাদন, নতুন রংকরণ, নতুন ডিজাইনকরণ, এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়, আর বিক্রয় বৃদ্ধি পেলে মুনাফাও বৃদ্ধি পেয়ে থাকে। এটা ছিল 1 নম্বর কথা, যে প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি করে মুনাফা বৃদ্ধির জন্য পণ্য ডিজাইন করা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর কথা হলো যে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা, অর্থাৎ যে প্রোডাক্টটি গ্রাহক কিনলো, উৎপাদনকারী প্রতিষ্ঠান চায় তার এই প্রোডাক্টটি কিনে ব্যবহার করে ক্রেতা বা ভোক্তা যাতে সন্তুষ্টি অর্জন করতে পারে। কারণ শুধুমাত্র মুনাফা অর্জন করেই একটি প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। প্রতিযোগিতামূলক এই বাজারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে ক্রেতা বা ভোক্তাকে সন্তুষ্ট করেই মুনাফা অর্জন করতে হয়। নচেত এই বৃহদায়তন উৎপাদনের এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান বাজারে টিকে থাকতে পারে না। এ কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সবসময় শুধুমাত্র মুনাফা বৃদ্ধি বা মুনাফা অর্জনের দিকে তাকালেই হয় না। ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু তৈরি করে দীর্ঘমেয়াদী মুনাফা অর্জনের লক্ষ্য অর্জন করাই হচ্ছে একটি প্রতিষ্ঠানের পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য। এছাড়াও পণ্য ডিজাইনের যদি আমরা যদি মোটা দাগে কয়েকটি
কারণ যদি ব্যাখ্যা করি, তার প্রথম নাম্বার বলেছি কি, প্রথম নাম্বার বলেছি বিক্রয় বৃদ্ধি, অর্থাৎ নতুন নতুন পণ্যকে নতুন ডিজাইনকরণ, নতুন রংকরণ, নতুন নকশাকরণ অথবা নতুন মোড়কীকরণ। এর ফলে ক্রেতা বা বিক্রেতারা নতুন যে মোড়ককৃত পণ্যটি, নতুন কোয়ালিটির পণ্যটি, নতুন রঙের পণ্যটির দিকে আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে পণ্যটির বিক্রয় বৃদ্ধি পায়। তাহলে বিক্রয় বৃদ্ধি হলো একটি অন্যতম প্রধান উদ্দেশ্য পণ্য ডিজাইনকরণের। দ্বিতীয় নাম্বার হলো পণ্য ডিজাইনের উদ্দেশ্য অর্জন। ওই যে বললাম উদ্দেশ্য অর্জন, একটি প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি, মুনাফা বৃদ্ধি করা। এই পণ্য ডিজাইনের ফলে ক্রেতা বা ভোক্তারা পণ্যের প্রতি নতুনভাবে আকৃষ্ট হয় এবং পণ্যটি ক্রয় করে, ফলে প্রতিষ্ঠানের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য মুনাফা অর্জন সেটি অর্জিত হয়। এরপরে বলেছে উৎপাদন ব্যয় হ্রাস। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, নতুন পণ্য ডিজাইনকরণের ফলে পণ্যের আকার আকৃতি, প্রযুক্তি, যন্ত্রপাতি পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উৎপাদনের ব্যয় পরিমাণ হ্রাস পায়, ফলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস পায় পণ্য ডিজাইনের ফলে। কারণ পণ্য ডিজাইনের মাধ্যমে নতুন প্রযুক্তি, নতুন যন্ত্রপাতি সংযোজিত হয় বিধায় একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়। এরপর হচ্ছে নতুন পণ্য উদ্ভাবন, অর্থাৎ পণ্য ডিজাইনের অন্যতম একটা উদ্দেশ্য বা গুরুত্ব হলো পণ্য ডিজাইনের মাধ্যমে নতুন নতুন পণ্য বাজারে এসে থাকে। অর্থাৎ আমরা যদি বলে থাকি যে নতুন প্রযুক্তি, নতুন যন্ত্রপাতি আসার ফলে বাজারে দেখো বিভিন্ন প্রকারের নতুন নতুন পণ্য বাজারে আসে, এর কারণ হচ্ছে পণ্য ডিজাইন। অর্থাৎ একই, আমি তোমাকে যদি বোঝানোর জন্য বলি, দেখা যায় কি তোমরা লাক্স সাবানের অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে দেখতে পাও, কয়েকদিন পরেই বলে যে কি নতুন মোড়কে আকর্ষণীয় ভাবে নতুন লাক্স। তার মানে কি লাক্স আগের কোম্পানিটাই রয়েছে, লাক্স সাবানটাও রয়েছে, জাস্ট হয়তো তারা লাক্স কিনে নতুন একটি ফ্লেভারে অথবা নতুন একটি সিস্টেম কনসার্ন প্রতিষ্ঠান নতুন একটি পণ্য নিয়ে বাজারে হাজির হয়। অর্থাৎ যেটা আগে ছিল না সেটাকে নতুন করে, এই যে এখন ইদানিং টিভিতে একটা অ্যাড আমরা পেয়ে থাকি ফেয়ার অ্যান্ড লাভলি সাবান, অর্থাৎ ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানিটাই রয়েছে বাজারে, ফেয়ার অ্যান্ড লাভলিতে তারা ক্রিম তৈরি করে, কিন্তু তারা নতুন পণ্য, নতুন ডিজাইন, নতুন আকার আকৃতি, নতুন একটি পণ্য নিয়ে আসলো, ফেয়ার অ্যান্ড লাভলি সাবান তারা বাজারে নিয়ে আসলো। তার পণ্য ডিজাইনের অন্যতম একটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে, এই কারণে যে এর ফলে নতুন নতুন পণ্য বাজারে পাওয়া যায়। এরপরে বলেছে কি ক্রেতার সন্তুষ্টি অর্জন। ক্রেতার সন্তুষ্টি অর্জন এই কথাটি, এই পয়েন্টে আমি অলরেডি বলেছি যে পণ্য নতুন নকশাকরণ, নতুন ডিজাইনকরণ, নতুন আকৃতি প্রদান, রং, মোড়কীকরণের উন্নতকরণের ফলে ক্রেতারা প্রোডাক্টটি ব্যবহার করে সন্তুষ্ট হয়। পরে দেখা যায় কি এই যে বর্তমান গ্রাহক স্থায়ী গ্রাহকের তৈরি হয়। তাহলে বর্তমান গ্রাহক স্থায়ী গ্রাহকের তৈরি হয় কি কারণে, ক্রেতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। তারপরে বলেছে উপযুক্ত, তারপর বলছে একঘেয়েমি দূরীকরণ। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে একটি প্রোডাক্ট দেখা যায় কি, ওই যে আমি লাক্সের কথা বলেছি, যে লাক্স কোম্পানি দেখবা কয়েকদিন পর পরই দেখা যায় কি বলে যে কি নতুন লাক্স বা নতুন, দেখা যায় কি তারা একটু ওটার যে ইয়েটা সাবানের যে নকশাটা, একটু নকশা চেঞ্জ করে একটা অ্যাড দেয়, অথবা একটু রংটা চেঞ্জ করে, অথবা ফ্লেভারটা চেঞ্জ করে, বলে যে নতুন আঙ্গিকে লাক্স। নতুন আঙ্গিক মানে লাক্সই রয়েছে, হয়তো গ্রাহকদের অথবা ক্রেতাদের অথবা ভোক্তাদের যারা ব্যবহারকারী তাদের একঘেয়েমি দূর করার জন্য তারা হয়তো ফ্লেভারটা চেঞ্জ করে। ফ্লেভারটা চেঞ্জ করলে হয় কি গ্রাহক এই যে একঘেয়েমিটা তার দূর হয়, যে এই লাক্স ব্যবহার করছে অনেকদিন, এই জিনিসটা তার দূর হয়। অথবা নতুন একটা মোড়ক দিলে নতুন একটা যে প্যাকেটটাও চেঞ্জ করতে পারে, তাতে তার প্যাকেটে দেখার যে একঘেয়েমিটা সেটা দূরকরণ হয়ে থাকে। এরপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন বলতে মানুষের যে জীবন ধারণ তার মানটা সবসময় উন্নত হয়ে থাকে। এখন দেখো নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন পণ্য বাজারে আসার ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। আমি যদি এটা মানে প্র্যাকটিক্যালি বুঝাতে বলি, এই যে আজকে আমরা মোবাইলে ক্লাসটা নিচ্ছি, এটা আজ থেকে 20 বছর আগে সম্ভব ছিল না। এর সম্ভব হলো কেন, এই যে তোমার নতুন নতুন ডিজাইনের এই মোবাইল বাজারে কোম্পানিগুলো নিয়ে আসার ফলে মানুষের মধ্যে মোবাইলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে। এখন যদি বলো এতে মোবাইলের কারণে জীবনযাত্রার মান কিভাবে বৃদ্ধি পেয়েছে, ধরো আগে যে ক্লাসটা তুমি সরাসরি
নিতে হতো, এখন তুমি সেটা মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছ। অথবা তোমাদের যোগাযোগের ক্ষেত্রে আগে তোমাকে সরাসরি যেখানে যেতে হতো সেখানে যেতে হচ্ছে না। অথবা যে কোনো একটি প্রোডাক্টের সম্পর্কে তুমি ইনফরমেশন জানার প্রয়োজন রয়েছে, তুমি আগে সেখানে যেতে হচ্ছে না, দেখতে হচ্ছে না, তুমি ইন্টারনেটে সার্চ দিলেই সেটা সাথে সাথে দেখতে পাচ্ছ। তুমি ইন্টারনেটে অর্ডার করলেই তুমি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছ, ইন্টারনেট অর্ডার করলেই তুমি তোমার খাবারটা তোমার বাসায় চলে আসছে, এই যে ফুড পান্ডা। তার মানে কি, নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন পণ্য বাজারে আগমনের ফলে অথবা ডিজাইনের ফলে অথবা উৎপাদনের ফলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এরপর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। ধরো এই যে মোবাইল, এটা একটি গত 30 বছর আগে ছিল না, এটা নতুন একটি পণ্য বাজারে আগমনের ফলে দেখা যায় কি, এই যে মোবাইল একটা ফ্যাক্টরি তৈরি হলো, তাতে ওখানে মানুষের বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। তার মানে পণ্য ডিজাইন, পণ্যের নকশাকরণ, পণ্যের উন্নতকরণ, নতুন পণ্য আগমন, এইসব ক্ষেত্রে দেখা যায় কি মানুষের কর্মসংস্থানের একটি নতুন আইডিয়া সূচিত হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে। এখন আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যদি এই কথাগুলো যদি কেন পণ্য ডিজাইন গুরুত্বপূর্ণ তোমাকে বলতে বলি, তোমাদের উত্তরে কিন্তু কখনো আমি যেভাবে পয়েন্ট আকারে বলছি এভাবে পয়েন্ট আকারে আসবে না। তোমরা আমার এই কথাগুলোকে সামারাইজ করে 5 লাইনের মধ্যে লিখতে হবে যে কেন পণ্য ডিজাইন প্রয়োজনীয়। তবে বিষয় কি, তুমি যদি 5 লাইনই শিখো তাহলে তুমি 5 লাইন লিখতে পারবে না। তুমি যদি 10 লাইন শিখো তাহলে 5 লাইন লিখতে পারবে, যেটি কেন প্রয়োজন। তাহলে আমি যদি মোটা তাকে তোমাকে আবার রিপিট করে বলি যে পণ্য ডিজাইন কেন প্রয়োজন, তাতে প্রথম কথা দেখো, বিক্রয় বৃদ্ধি। যে নতুন পণ্যের নতুন আবিষ্কার, পণ্য উন্নয়ন, পণ্যের ডিজাইনকরণ, নকশাকরণ, রংকরণ, মোড়কীকরণের ফলে ক্রেতাদের মধ্যে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, ফলে প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি পায়। তাহলে বিক্রয় বৃদ্ধি এক নম্বর হতে পারে। 2 নম্বর বলেছি, বিক্রয় বৃদ্ধি হলেই মুনাফা বৃদ্ধি হয়। তারপরে ক্রেতার সন্তুষ্টি অর্জিত হয়, ক্রেতারা সন্তুষ্ট হয়, নতুন প্রোডাক্ট, নতুন ডিজাইন পেয়ে তারা সন্তুষ্ট হয়ে স্থায়ী গ্রাহকে তৈরি হয়। তারপর বলেছি জীবনযাত্রার মান উন্নত হয়, নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন ডিজাইন আসার পরে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। অর্থাৎ তুমি যদি দেখো এই যে রাস্তায় বেরোলে আগে ছিল দেখো একদম ভাঙাচুরা টাইপের গাড়িগুলা, বাসগুলা, প্রাইভেট কারগুলা, হ্যাঁ খুব একটা দেখতে সুন্দর লাগতো না, বা মানুষের এসির ব্যবস্থা ছিল না গাড়িতে। এখন কিন্তু যে নতুন নতুন ডিজাইন হচ্ছে, নতুন নতুন রং হচ্ছে, নতুন নতুন মেশিন সংযোজিত হচ্ছে, ফলে গাড়ির ব্যবহারও বেড়েছে, ক্রেতারাও গাড়ি কিনে বা সন্তুষ্ট হচ্ছে, এই জন্যে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এরপর বলছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ওই যে বললাম নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন ভাবে আসার পরে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। তার মানে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলা যায় যে পণ্য ডিজাইনের ফলে প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়, ক্রেতার সন্তুষ্টি অর্জিত হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, বাজারে নতুন নতুন পণ্যের আগমন বা প্রবাহ সৃষ্টি হয়, অথবা গ্রাহকদের, ক্রেতা ভোক্তাদের পণ্য ব্যবহারের ক্ষেত্রে একঘেয়েমি দূর হয়, ফলে ক্রেতারা নতুন নতুন পণ্য, নতুন ডিজাইনের, নতুন রঙের, নতুন মোড়কের পণ্য পেয়ে উদ্দীপ্ত হয় এবং স্থায়ী ক্রেতায় পরিণত হয়। তার মানে বোঝা গেল একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য পণ্য ডিজাইন, পণ্যের নকশাকরণ, পণ্যের মানকরণ, পণ্যের রং পরিবর্তনকরণ, মোড়ক পরিবর্তনকরণ, ফ্লেভার পরিবর্তনকরণ, নতুন পণ্য নিয়ে আসা, এগুলো গুরুত্বপূর্ণ এ কারণেই যে এতে করে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য যে মুনাফা বৃদ্ধি এবং ক্রেতার সন্তুষ্টি অর্জন, তা অর্জিত সম্ভব হয়। আমি তোমাকে একদম বোঝার জন্য বলি যে কোনো প্রতিষ্ঠান একই প্রোডাক্ট দিয়ে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বর্তমান যুগ, বিশ্বায়নের এই যুগে ধরো বাংলাদেশি একটি কোম্পানি একটি প্রোডাক্ট বিক্রয় করে, শুরু থেকে যদি একই প্রোডাক্ট যদি সব সময় চালাতে থাকে, একই কালারের, একই ডিজাইনের, একই পদ্ধতি, তখন এটা চলবে না। কারণ মানুষ নতুন নতুন আপডেট যে কোনো জিনিস পেতে পছন্দ করে, মানুষের রুচি পরিবর্তন হচ্ছে, পছন্দের পরিবর্তন হচ্ছে, এর ফলে মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। এর ফলে প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকতে হলে পণ্যের নতুন নতুন ডিজাইন, নকশা অথবা রং অথবা কাঠামো পরিবর্তন করা প্রয়োজন হয়ে থাকে। এখন আমি যদি বলি, তোমরা খেয়াল করো, বাংলাদেশের মানুষের 1990 সালের দশকের যে রুচি, যে পছন্দ, যে সক্ষমতা ছিল, ক্রয় ক্ষমতা ছিল, এখন এই 2020 সালে, 2021 সালে এসে তা থেকে মানুষের রুচির পরিবর্তন হয়েছে, পছন্দের পরিবর্তন হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার, সক্ষমতার পরিবর্তন হয়েছে। ফলে 90 সালের সেই প্রোডাক্ট দিয়ে
এই 2021 সালে এসে টিকে থাকা সম্ভব না। যার ফলে আমরা বাজারে এখন কসকো সাবান যে জনপ্রিয়তা ছিল 80 দশকে, তারা এখন আর টিকে নেই। অথবা কেয়া কোম্পানি দেখো ইত্যাদি দেখলে আমরা কেয়া কোম্পানির কথা আমাদের মনে পড়ে যায়, যে কেয়া কসমেটিক্স এর সৌজন্যে 1 লাখ টাকার কম্পিউটার, 2 লাখ টাকার পুরস্কার। এখন সেই কেয়া কসমেটিক্স এর পণ্য খুব বেশি বাজারে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে নেই। অথবা মেরিল কোম্পানি 2-1টি প্রোডাক্ট ছাড়া বাকি সকল প্রোডাক্টই এখন হারিয়ে যাচ্ছে। অথবা আমি যদি তোমাকে তোমার মোবাইল দিয়ে উদাহরণ দিয়ে থাকি, দেখো নোকিয়া আজ থেকে 15 বছর আগে নোকিয়া কোম্পানিটি প্রায় সবার হাতে হাতে নোকিয়া সেল ফোন ছিল, মোবাইল ফোন ছিল, কিন্তু তারা প্রতিযোগিতামূলক এই বিশ্বে পণ্যের নকশাকরণ, পণ্যের আধুনিকায়ন, নতুন পণ্য নিয়ে আসার ক্ষেত্রে, পণ্য নকশাকরণ বা ডিজাইনের ক্ষেত্রে আপডেটেশন অথবা পণ্যের নতুন প্রযুক্তি, নতুন যন্ত্রপাতি, নতুন ভার্সন নিয়ে আসার ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে নোকিয়া কোম্পানিটি কিন্তু আজকে বিশ্বের প্রতিযোগিতামূলক এই বাজারে খুব ভালোভাবে টিকে নেই। অথবা আমি যদি তোমাকে বলি, সাম্প্রতিক সময় দেখা যায় কি নতুন প্রযুক্তি এবং নতুন যন্ত্রপাতি আগমনের ফলে পুরাতন অনেক কোম্পানি বিলীন হওয়ার পথে রয়েছে। এই জন্য মানুষের রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা এর পরিবর্তনের সাথে সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহকে তার পণ্যে, তার সেবা, রং, ডিজাইন, ফ্লেভার, নকশা, আকার, আকৃতি, পদ্ধতি, প্রযুক্তি পরিবর্তন করা বা নতুন করে ডিজাইন করার প্রয়োজন হয়ে থাকে। অথবা যদি এই নকশাকরণ অথবা এই ডিজাইন, এই পরিবর্তন, এই আধুনিকায়ন যদি না করা হয়ে থাকে, তাহলে ওই যে নোকিয়া কোম্পানি অথবা কসকো সাবানের মতো প্রতিযোগিতামূলক এই বাজারে এই পণ্যটি বাজার থেকে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য গ্রাহকদের রুচির পরিবর্তনের সাথে সাথে, পছন্দের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তার উৎপাদিত পণ্যের ডিজাইন, নকশা, রং, ফ্লেভার, পদ্ধতি, প্রযুক্তি পরিবর্তন করার বা নতুন ডিজাইন করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন গেল যে আমরা পণ্য ডিজাইনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা ব্যাখ্যা করলাম, জানলাম। এবার আমাদের 3 নম্বর যে কোশ্চেনটি ছিল, 3 নম্বর কোশ্চেন কি ছিল? 3 নম্বর কোশ্চেন ছিল পণ্য ডিজাইন। পণ্য ডিজাইন হচ্ছে যে কি, পণ্য ডিজাইনের পর্যায় বা ধাপ সমূহ। অর্থাৎ একটি প্রোডাক্ট বা একটি পণ্য যদি কেউ যদি নতুন ডিজাইন করতে চায়, সেক্ষেত্রে তাকে কয়েকটি ধারাবাহিক কাজ, ধারাবাহিক বিষয় অনুশীলন করে তারপর করতে হয়। হঠাৎ মন চাইলেও তারপর দিন করে ফেললাম, ব্যাপারটা এরকম না। কারণ প্রতিযোগিতামূলক, তীব্র প্রতিযোগিতামূলক এই বাজারে একটি প্রোডাক্ট গ্রাহক কর্তৃক সমাদৃত হবে কি হবে না তা নির্ভর করে বাজারের অবস্থান, গ্রাহকদের রুচি, অভিরুচি, পছন্দ, সক্ষমতা, বিভিন্ন বিষয় চিন্তা করে ধারাবাহিক কয়েকটি কাজের সমষ্টির মাধ্যমে একটি পণ্যকে ডিজাইন করতে হয়। তো সেই ডিজাইনের ধাপগুলো আমি এখানে যদি লিখি, আমি লিখছি, তোমরা খেয়াল করো। 1 নম্বর ধাপ হচ্ছে, এই যে আমি এখন পণ্য ডিজাইনের পর্যায় বা ধাপ পড়াচ্ছি। 1 নম্বর হলো উদ্যোগ গ্রহণ। উদ্যোগ গ্রহণ। 2 ধারণা উন্নয়ন। ধারণা উন্নয়ন। 3 সামর্থ্য বিশ্লেষণ। সামর্থ্য বিশ্লেষণ। 4 পরীক্ষামূলক উৎপাদন। 5 চূড়ান্ত উৎপাদন। একটি পণ্য ডিজাইন এর ক্ষেত্রে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এই 5টি ধাপ ফলো করে একটি পণ্য আধুনিকায়ন, পণ্য উৎপাদন অথবা পণ্যের ডিজাইন, নতুন নকশাকরণ, আকার আকৃতিকরণ করতে হয়। কারণ বাজারের অনেকগুলো বিষয় পণ্য উন্নয়নের সাথে, পণ্যের নতুন ডিজাইনের সাথে, পণ্য ডিজাইনের সাথে জড়িত রয়েছে। তো এই যে পণ্য ডিজাইনের পর্যায়গুলো আমি যদি ধারাবাহিকভাবে তোমাকে একটু যদি খুব সংক্ষিপ্ত সময় বুঝাই, প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ। যে কোনো একটি প্রোডাক্ট বিদ্যমান বাজারে রয়েছে, অথবা তোমার ধরো লাক্স কোম্পানির সাবানের কথাই বলি, লাক্স যে সাবান, সেটি বর্তমানে অবশ্যই বাজারে একটি রয়েছে। এখন তারা যদি চায় যে আমরা নতুন পণ্যের নতুন ডিজাইন করব,
অর্থাৎ তার হয় ফ্লেভার চেঞ্জ করা, নয় রং চেঞ্জ করা, নয় মোড়ক চেঞ্জ করা, ঠিক আছে, কোন একটা কিছু, অথবা তার নকশা চেঞ্জ করা। সাবানের নকশা সাইজ বড় করা, সাইজ ছোট করা, সাইজে দেখবে উপরে একটা ফুলের সুন্দর ছাপ দেয়া আছে সেটা দেয়া, যাই করে প্রথম উদ্যোগ গ্রহণ করতে হয়। এটাকে বলা হয় উদ্যোগ গ্রহণ পর্যায়ে। এই উদ্যোগ বা ইনিশিয়েটিভ স্টেজে একজন প্রোডাকশন ম্যানেজারকে অথবা মার্কেটিং ম্যানেজারকে এই নতুন আইডিয়া বা ধারণা মাথায় নিয়ে আসতে হয় যে আমরা এই যে আমাদের এই প্রোডাক্টটির সাবানের এই চেঞ্জ নিয়ে আসতে চাই। এটাকে বলা উদ্যোগ গ্রহণ পর্যায়ে। এটা খুব বেশি এক্সপেনশন, খুব বেশি এক্সপেরিমেন্টাল নয়। তারপর হচ্ছে ধারণা উন্নয়ন। এখন এই যে এই পণ্য ডিজাইনের ক্ষেত্রে তারপরটা হচ্ছে ধারণা উন্নয়ন। ধারণা উন্নয়ন কি? আমরা কি নতুন একটি প্রোডাক্ট বাজারে নিয়ে আসবো? অনেকগুলো ধারণা থাকতে পারে, ধরো 5 জনে 5টা ধারণা দিল। আমরা কি নতুন একটি সাবান, নতুন একটি সিস্টেম কনসার্ন নিয়ে আসবো, অর্থাৎ নতুন একটি সাবান নিয়ে আসবো, নাকি আমরা তার রং চেঞ্জ করবো, বিদ্যমান সাবানের রং চেঞ্জ করবো, নাকি ফ্লেভার চেঞ্জ করবো, নাকি আকার আকৃতি চেঞ্জ করবো, নাকি মোড়ক চেঞ্জ করবো? দেখো 5টা অপশন এখানে। এই যে ধারণা উন্নয়ন বলতে অনেকগুলো ধারণা থাকবে, এই ধারণার মধ্যে সর্বোত্তম ধারণাটি যাচাই বাছাই বা গ্রহণ করা হয় এই পর্যায়ে। প্রথম কথা হচ্ছে প্রথমটা উদ্যোগ গ্রহণ করা, যে আমরা আমাদের এই সাবানের নতুন ডিজাইনকরণ করব, এটা উদ্যোগ। দ্বিতীয় নাম্বার হলো কি, তারপরে গিয়ে ধারণা উন্নয়ন। ধারণা উন্নয়নে গিয়ে কি করে? ধারণা উন্নয়নে গিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা অনেকগুলো বিকল্প থেকে, অনেকগুলো ধারণা থেকে ক্রিয়েট করে এবং সেই ধারণা থেকে সর্বোত্তম ধারণা সিলেক্ট করে। সর্বোত্তম ধারণা যে বললাম, নতুন সাবান তৈরি করা, সাবানের রং পরিবর্তন করা, ফ্লেভার পরিবর্তন করা, আকার আকৃতি পরিবর্তন করা, অথবা মোড়ক পরিবর্তন করা। এই 5টা ধারণা থেকে, আমি বোঝার জন্য 5টি বললাম, ধারণা থেকে সর্বোত্তম ধারণাটি তারা উন্নয়ন বা গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে সামর্থ্য বিশ্লেষণ। এখন বুঝতে হবে যে আমরা নতুন একটি সাবান তৈরি করব, ধারণা উন্নয়ন হলো। এখন দেখতে হবে যে কি আমাদের নতুন সাবান উৎপাদনের মতো আর্থিক সামর্থ্য, কাঁচামালের সামর্থ্য, প্রযুক্তিগত সামর্থ্য প্রত্যেক প্রতিষ্ঠান রয়েছে কিনা। কারণ মূলধনের সমস্যা থাকতে পারে। নতুন একটি প্রোডাক্ট উৎপাদন করতে গেলে অর্থের প্রয়োজন হয়, মূলধনের প্রয়োজন হয়, আবার প্রযুক্তিরও প্রয়োজন হয়। নতুন প্রযুক্তি, নতুন যন্ত্রপাতি আছে কিনা, অথবা সেই দক্ষ জনশক্তি, মানব সম্পদ আছে কিনা, তাও দেখতে হয়। তার মানে একটি প্রতিষ্ঠানের মানব সম্পদের সামর্থ্য, আর্থিক সামর্থ্য, প্রযুক্তির সামর্থ্য এবং যাদের কাছে পণ্যটি বিক্রয় করা হবে সে ক্রেতা ভোক্তার সামাজিক অর্থনৈতিক সামর্থ্য বিষয় বিশ্লেষণ করতে হয়। তাহলে এই 3 নম্বর হলো সামর্থ্য বিশ্লেষণ করা, তাকে ব্যাখ্যা করা। তারপরে হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। পরীক্ষামূলক উৎপাদনে ধরো যাচাই বাছাই করে দেখা গেল যে কি এই সামর্থ্য রয়েছে এই প্রতিষ্ঠানে, তারপরে পরীক্ষামূলক এক্সপেরিমেন্টাল প্রোডাকশন বলা হয় কি, অর্থাৎ এই প্রোডাক্টের এক্সপেরিমেন্টাল প্রোডাকশন করে, অর্থাৎ প্রথমেই একদম প্রোডাক্টের প্রডিউস হাজার হাজার একক করলে হবে না। আগে দেখতে হবে যে কি পরীক্ষামূলক 100 পিস অথবা 200 পিস করে দেখতে হবে যে কি আমাদের তৈরিকৃত নতুন প্রোডাক্টটি ক্রেতা বা ভোক্তা কি হিসাবে নিচ্ছে। এটা কি তারা পজিটিভলি নিচ্ছে, তাদের সাড়া কেমন, এই জন্য পরীক্ষামূলক উৎপাদন করা হয়। অর্থাৎ পরীক্ষা করে দেখা হয় যে ক্রেতা স্যাম্পল দেওয়া হয়, নমুনা দিয়ে ক্রেতাদের বা ভোক্তাদের থেকে তাদের ফিডব্যাক কি, ক্রেতা ভোক্তার ফিডব্যাক কি সেটা গ্রহণ করে তারপরে সেটা চূড়ান্ত উৎপাদনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ যদি প্রথম উদ্যোগ গ্রহণ হলো, অনেকগুলো ধারণা থেকে সর্বোত্তম ধারণাটি নির্বাচন করা হলো, তারপরে সামর্থ্য বিশ্লেষণ করা হলো, তারপর পরীক্ষামূলক একটা এক্সপেরিমেন্টাল প্রোডাকশনে গেল। প্রোডাকশন গিয়ে তারা ক্রেতা ভোক্তাকে অনেক সময় স্যাম্পল দিয়ে থাকে, যে 10টা গ্রাহককে, সারা বাংলাদেশের 10টা গ্রাহককে তারা স্যাম্পল দিল, আপনারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে আমাদেরকে ইমেইলে হোক সরাসরি হোক তার প্রতিক্রিয়া জানাবেন। এই জন্য পরীক্ষামূলক উৎপাদন করা হয়, ডিরেক্টলি তারা উৎপাদনে যায় না। তো যদি গ্রাহকের, ক্রেতার, ভোক্তার রুচির, অভিরুচির, পছন্দের, সামর্থ্যের মধ্যে হয়ে থাকে, তারা যদি ভালো ফিডব্যাক দিয়ে থাকে, সেক্ষেত্রে চূড়ান্ত উৎপাদন পদ্ধতিতে গিয়ে থাকে। তো প্রিয় ছাত্ররা, আজকে আমরা আমাদের পণ্য ডিজাইন এই সাবজেক্টের এই চ্যাপ্টারের আমরা 3টা বিষয় পড়েছি। প্রথম হচ্ছে পণ্য ডিজাইন কি, পণ্য ডিজাইন কেন, 2 নম্বর ছিল পণ্য ডিজাইন কেন প্রয়োজন, এরপর হচ্ছে পণ্য ডিজাইনের ধাপ বা পর্যায় বা স্টেজগুলো আমরা আলোচনা করেছি। আমি প্রথমে বলেছি পণ্য ডিজাইন হলো ক্রেতা বা ভোক্তার পছন্দ, রুচি, সামর্থ্য অনুযায়ী পণ্যের নকশা চেঞ্জ, গুণাগুণ চেঞ্জ, আকার আকৃতি চেঞ্জ, মোড়ক চেঞ্জ করে প্রতিষ্ঠানের বিক্রয় এবং মুনাফা বৃদ্ধির যে প্রক্রিয়া তাকে পণ্য ডিজাইন বলা হয়ে থাকে। এরপর 2 নম্বর পড়েছিলাম পণ্য ডিজাইন কেন প্রয়োজন। আমরা বলেছি উৎপাদন, বিক্রয় বৃদ্ধি, মুনাফা বৃদ্ধি,
ক্রেতা সন্তুষ্টি অর্জন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ক্রেতা বা ভোক্তার একঘেয়েমি দূর করানোর জন্য পণ্য ডিজাইন প্রয়োজন। এরপর 3 নাম্বার বলেছি পণ্য ডিজাইনের ধাপ বা পর্যায় বা স্টেজ গুলা। আমরা প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, দ্বিতীয় পড়েছি আমরা হচ্ছে ধারণা উন্নয়ন, 3 নাম্বার স্টেজ হলো গিয়ে সামর্থ্য বিশ্লেষণ, 4 নাম্বার পরীক্ষামূলক উৎপাদন, 5 নাম্বার চূড়ান্ত উৎপাদন। আশা করছি এই আমার এই 30 মিনিটের ক্লাসটি যদি ভালো করে শুনো, তোমরা পণ্য ডিজাইনের প্রয়োজনীয়তা, গুরুত্ব, বৈশিষ্ট্য এবং পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে ধারাবাহিক স্টেজ বা ধাপ বা পর্যায়গুলো রয়েছে তোমরা জেনে যে কোনো উদ্দীপক আনসার করতে পারবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।